ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সি আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, সেটা হচ্ছে পেটি ক্যাশবুক। এতদিন আমরা ক্যাশবুক দেখেছি। কোনো একটা প্রতিষ্ঠানে যে কোনো ক্যাশ ট্রানজাকশান হওয়ার সাথে সাথেই সেটা ডেট ওয়াইজ ন্যারেশন লিখে ক্যাশবুকে এন্ট্রি করা হয়। ক্যাশবুকের ডেবিট দিকে যাবতীয় রিসিপ্টগুলো, ক্যাশ রিসিপ্টগুলো লেখা হয় এবং ক্রেডিট দিকে ক্যাশ পেমেন্টগুলো লেখা হয়। কোনো বৃহৎ কারবারি প্রতিষ্ঠানে নগদ লেনদেনগুলোর সংখ্যা অনেক বেশি থাকে, অর্থাৎ একটা বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে অসংখ্য ক্যাশ ট্রানজাকশান হয়। তো সেক্ষেত্রে একজন ক্যাশিয়ারের পক্ষে এই ক্যাশ ট্রানজাকশানগুলোর পাশাপাশি যদি ছোট ছোট যেগুলো ক্যাশ ট্রানজাকশান হয়, যেগুলো খুচরো ক্যাশ ট্রানজাকশান হয়, সেগুলো রেকর্ড করা কিন্তু সম্ভব হয় না। তাই জন্য এই ছোট ছোট যে ক্যাশ ট্রানজাকশান হয় সেগুলো মেনটেন করার জন্য একটা আলাদাভাবে ক্যাশবুক রাখা হয়, সেটাকে বলা হচ্ছে পেটি ক্যাশবুক। এই পেটি ক্যাশবুক অন্য একজনের ওপর পেটি ক্যাশবুক রেকর্ড করার দায়িত্ব দেওয়া হয়, তাকে বলা হয় পেটি ক্যাশিয়ার। তো আজকে আমরা সেই পেটি ক্যাশবুকই শুরু করব এবং আজকে আমরা পেটি ক্যাশবুক চ্যাপ্টারের থিওরিটিক্যাল কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। থিওরিটিক্যাল কোশ্চেনগুলো যেগুলো আমরা এই চ্যাপ্টার থেকে আলোচনা করব সেগুলো আমি প্রথমে বলে দিই। ফার্স্ট, ডেফিনিশন অফ পেটি ক্যাশবুক, দেন ফিচার্স অফ পেটি ক্যাশবুক, অ্যাডভান্টেজেস অফ পেটি ক্যাশবুক, ডিফারেন্সেস বিটুইন ক্যাশবুক অ্যান্ড পেটি ক্যাশবুক, আর 5 নম্বরে আমরা হোয়াট ইজ ইমপ্রেস সিস্টেম অফ পেটি ক্যাশবুক নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা ডেফিনেশনটা দেখে নিই। পেটি ক্যাশবুক is meant for recording transactions involving petty expenditures. The petty cashier will record all the petty transactions in a separate book called petty cashbook. তাহলে ছোট খরচগুলো, ছোট ক্যাশ ট্রানজাকশানগুলো, সেগুলোকে রাখার জন্য একটা আলাদাভাবে সেপারেট বুক প্রিপেয়ার করা হয়। সেটাকে প্রিপেয়ার করে পেটি ক্যাশিয়ার প্রিপেয়ার করে, আর তাকেই পেটি ক্যাশবুক বলে, যেখানে রেকর্ডিং ট্রানজাকশান ইনভলভিং পেটি এক্সপেন্ডিচার, যেখানে খুচরো খরচগুলো রেকর্ড করা হয়। দ্য রিসিপ্টস অফ ক্যাশ আর এন্টার্ড ইন দ্য ডেবিট সাইড অফ দ্য পেটি ক্যাশবুক, অর্থাৎ ডেবিট সাইডে ক্যাশবুকের মতনই রিসিপ্টগুলো লেখা হয়। অ্যান্ড অল পেমেন্টস আর এন্টার্ড ইন দ্য ক্রেডিট সাইড, এবং ক্রেডিট সাইডে সমস্ত পেমেন্টগুলো লেখা হয়। এখানে একটা কথা মনে রাখা দরকার, পেটি ক্যাশবুকের মেন সোর্স অফ ক্যাশ হচ্ছে কিন্তু ফ্রম হেড ক্যাশিয়ার বা মেন ক্যাশিয়ার, অর্থাৎ পেটি ক্যাশবুকে খুচরো খরচগুলো মেনটেন করার জন্য মেন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে থাকে। পেটি ক্যাশিয়ার সেখান থেকেই তার খরচগুলো করে। তাহলে পেটি ক্যাশবুকের মেন সোর্স অফ ক্যাশ একটাই, সেটা হচ্ছে হেড ক্যাশিয়ার। এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় এমসিকিউতেও আসে। তাহলে বাংলা ডেফিনিশনটা আমরা একবার দেখে নিই। বৃহৎ কারবারি প্রতিষ্ঠানে ছোট ছোট নগদ প্রদানগুলো সংঘটিত হবার সাথে সাথে তারিখের ক্রমানুসারে সংক্ষিপ্ত বিবরণের মাধ্যমে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করার জন্য যে পৃথক নগদান বই রাখা হয় তাকে খুচরো নগদান বই বা পেটি ক্যাশবুক বলে। তাহলে ডেফিনেশনটা আমাদের বোঝা গেল। এরপরে আমরা ফিচার্স অফ পেটি ক্যাশবুক দেখে নেব। তাহলে প্রথম ফিচার্স, পেটি এক্সপেন্স, মানে ছোট ছোট নগদ প্রদানগুলো এই বইয়ে লিপিবদ্ধ করা হয় এবং প্রাপ্তিগুলো যত ছোটই হোক না কেন এই বইয়ে কিন্তু লেখা হয় না, শুধুমাত্র প্রদানগুলোই, অর্থাৎ যেগুলো পেমেন্ট হয় সেইগুলোই এই বইয়ে লেখা হয়ে থাকে, পেটি ক্যাশবুকে লেখা হয়ে থাকে।
বুকস অফ প্রাইমারি এন্ট্রি কাকে বলে না, যেখানে আমরা ফার্স্ট কোনো ট্রানজাকশান হওয়ার সাথে সাথে ফার্স্টেই লিখে থাকি, তো পেটি এক্সপেন্সগুলো হওয়ার সাথে সাথেই আমরা এই বইতে লিখে থাকি, তাই একে প্রাইমারি এন্ট্রি বলে। আর এটাই হচ্ছে ফাইনালও এন্ট্রি, কারণ এই স্থায়ী এবং পাকাপাকিভাবে লেখা হয়। এই কারণে খতিয়ানে কিন্তু মানে লেজারে আর আলাদা করে পেটি ক্যাশ অ্যাকাউন্ট আর ওপেন করা হয় না। ঠিক যেমনভাবে ক্যাশবুক যদি কোনো প্রতিষ্ঠান মেনটেন করে তারপর আর ক্যাশ অ্যাকাউন্ট করার দরকার পড়ে না, ঠিক সেভাবেই পেটি ক্যাশবুক মেনটেন করলে পেটি ক্যাশ অ্যাকাউন্ট আর করার দরকার পড়ে না। পেটি ক্যাশিয়ার অর্থাৎ এই বইতে লেখার জন্য আলাদাভাবে একজন ক্যাশিয়ার নিয়োগ করা হয় এবং তাকে পেটি ক্যাশিয়ার বলে। ভাউচার্স ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে কোনো ক্যাশ ট্রানজাকশান হলে যখন সেগুলো ক্যাশ বুকে লেখা হয় তখন প্রপার ভাউচারের সাথে লেখা হয়, অর্থাৎ প্রপার ভাউচার নাম্বার দিয়ে লেখা হয়। খুচরো খরচগুলোর ক্ষেত্রেও কিন্তু সেরকম প্রমাণপত্রের সাপেক্ষেও লিপিবদ্ধ করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো কোনো খরচের প্রমাণপত্র পাওয়া সম্ভব হয় না, যেমন কুলি ভাড়া, পোস্ট অফিসে যে টিকিট থাকে ডাক টিকিট সেই তার খরচ, ট্যাক্সি ভাড়া। তো এইসব ক্ষেত্রে কি তারা ট্যাক্সি করে কোনো জিনিস নিয়ে আসা হয়েছে, তো সেসব ক্ষেত্রে ট্যাক্সি ড্রাইভার কি কোনো রকম ভাউচার বা কিছু দেয়? তো তাহলে সেক্ষেত্রে আমার প্রমাণ কি করে থাকবে যে আমার এত টাকা ট্যাক্সি ভাড়ার জন্য গেছে? সেক্ষেত্রে একটা ছোট স্লিপ বা প্রতিষ্ঠানের ছাপানো কোনো ভাউচারে লেনদেনের বিবরণ লিপিবদ্ধ করে তাতে একজন দায়িত্বশীল কর্মচারী স্বাক্ষর নিতে হয়। অর্থাৎ যেসব ক্ষেত্রে প্রপারলি ভাউচার পাওয়া সম্ভব নয় সেসব ক্ষেত্রে ছোট কোনো চিরকুট বা প্রতিষ্ঠানেরই নাম ছাপানো কোনো ভাউচার করে সেখানে লেনদেনের ডেসক্রিপশান লিখতে হয় এবং সেখান থেকে কোনো উচ্চপদস্থ দায়িত্বশীল কর্মচারীর সাইন নিয়ে নিতে হয়। রেকর্ডেড থ্রু ন্যারেশন, এই বইতেও কিন্তু ক্যাশবুকের মতো ন্যারেশন সহযোগে লিখতে হয় এবং খুচরো নগদান বইতেও মেন ক্যাশবুকের মতনই ব্যালেন্স করতে হয়। এক্ষেত্রেও কিন্তু কখনোই ক্যাশবুকে যেমন বলেছিলাম যে যা হাতে ক্যাশ আছে তার থেকে বেশি ক্যাশ খরচ করা যেহেতু পসিবল নয়, তাই ক্যাশবুকে সবসময় হয় ডেবিট ব্যালেন্স বা নীল ব্যালেন্স হয়। পেটি ক্যাশবুকেও কিন্তু তাই, অর্থাৎ মেন ক্যাশিয়ারকে যে পরিমাণ টাকা দিয়েছে একজন পেটি ক্যাশিয়ার কিন্তু তার থেকে বেশি খরচ করতে পারে না। সেই কারণে পেটি ক্যাশবুকের ব্যালেন্সও সবসময় ডেবিট বা জিরো বা নীল ব্যালেন্স হয়। তাহলে এইগুলো পেটি ক্যাশবুকের ফিচার্স। এরপর আমরা দেখে নেব অ্যাডভান্টেজেস, অর্থাৎ আলাদা করে পেটি ক্যাশবুক রাখার কি কি সুবিধা পাওয়া যায়। ফার্স্ট, রিডাকশন অফ লেবার অ্যান্ড টাইম। যদি ছোট ছোট নগদ প্রদানগুলো এই বইতে লিপিবদ্ধ হওয়ার পর যদি লিপিবদ্ধ করা হয় তাহলে যে মেন ক্যাশিয়ার তার শ্রমের অনেকটা লাঘব হয়। তাছাড়া ছোট ছোট প্রদানগুলো পেটি ক্যাশবুক থেকে বারবার লেজারে তোলারও প্রয়োজন হয় না, তাতেও কিন্তু সময়ের সাশ্রয় হয়। নেক্সট কি বলছে, রিডিউসেস দ্য ভলিউম অফ ক্যাশবুক। একটা প্রতিষ্ঠানে এমনিতেই ক্যাশ ট্রানজাকশান অনেক বেশি হয়, তারপরে যদি সেই ক্যাশবুকের মধ্যে পেটি ক্যাশগুলো লেখা হয়ে থাকে তাহলে কিন্তু ক্যাশবুকের ভলিউম অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে মেনটেন করা অনেকটাই অনেকটাই টাফ হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে যদি আলাদা করে পেটি ক্যাশবুক রাখা হয় তাহলে কিন্তু মেন যে ক্যাশবুক তার ভলিউম অনেকটা রিডিউস হয়। নেক্সট নাম্বার 3তে বলছে খুচরো খরচ নিয়ন্ত্রণ, কন্ট্রোল অফ পেটি এক্সপেন্স। পেটি ক্যাশিয়ার সে নির্দিষ্ট সময়ের মধ্যে মেন ক্যাশিয়ারের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেয়ে থাকে, স্বাভাবিকভাবেই হাতে বেশি অর্থ না থাকায় পেটি ক্যাশিয়ার বুঝে শুনে খরচ করে, এতে খরচের প্রবণতা কমে এবং খরচ নিয়ন্ত্রিত হয়। নাম্বার 4, অ্যাডভান্টেজেস কন্ট্রোল ওভার ফ্রড। পেটি ক্যাশিয়ার তার ফান্ড শেষ হয়ে গেলে প্রধান ক্যাশিয়ার মেন ক্যাশিয়ার তার থেকে পুনরায় অর্থ পায়।
সুতরাং এই পেটি ক্যাশিয়ার কাছে কোনো সময় বেশি অর্থ থাকে না, ফলে তহবিল তছরূপেরও কোনো সম্ভাবনা থাকে না। কন্ট্রোল ওভার মিস্টেক, যদি একই বইয়ের মধ্যে হয়তো ক্যাশ বুকে কোনো ট্রানজাকশান হচ্ছে 5 লাখ, 6 লাখ, 4 লাখ, এরকম লাখে ট্রানজাকশান, তার মধ্যে যদি 100-এর একটা ট্যাক্সি ভাড়া বা 200-এর একটা কুলি ভাড়া এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হিসাব করার সময়ও অনেক সময় ভুল হতে পারে। তো আলাদা করে এই ছোট খরচগুলো রাখার ফলে মেন ক্যাশবুকও যেমন ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, তেমন পেটি ক্যাশবুকেও কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে অ্যাডভান্টেজগুলো আমরা পড়লাম। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 4-এ তোমাদের একটা কোশ্চেন আছে যে পেটি ক্যাশবুক আর মেন ক্যাশবুকের মধ্যে ডিফারেন্স। তোমরা দুটোই পড়লে, তাহলে সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই পেটি ক্যাশবুক আর মেন ক্যাশবুকের মধ্যে ডিফারেন্স নিজেরাই করতে পারবে। অর্থাৎ দুটোর মধ্যে কি ডিফারেন্স হয় সেটা ক্যাশবুকের আমাদের কনসেপ্ট এবং পেটি ক্যাশবুকের কনসেপ্ট থেকে আমরা করে নিতে পারবো। তাই ডিফারেন্সটা আমি আর আলাদা করে তোমাদের বলবো না। এরপরে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিফারেন্ট সিস্টেম অফ পেটি ক্যাশ অ্যাকাউন্টিং, খুচরো নগদের হিসাব নিকাশের বিভিন্ন পদ্ধতি। অর্থাৎ কোন কোন পদ্ধতিতে পেটি ক্যাশ অ্যাকাউন্টিং করা হয়ে থাকে। দেয়ার আর 3 সিস্টেমস। কি কি না, ফার্স্ট বলছে ওপেন সিস্টেম, নেক্সট ফিক্সড অ্যাডভান্স সিস্টেম, আর নেক্সট ইমপ্রেসড সিস্টেম। এই 3টে সিস্টেম নিয়ে আমি একটু সংক্ষেপে আলোচনা করে দিই। প্রথম যেটা আছে ওপেন সিস্টেম, খোলা পদ্ধতি। এই পদ্ধতিতে কি হয় না, মেন ক্যাশিয়ারের থেকে পেটি ক্যাশিয়ার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পায় একটা নির্দিষ্ট সময়ের শুরুতে। সেই টাকা থেকে পেটি ক্যাশিয়ার তার পেটি এক্সপেন্ডিচারগুলো করে থাকে। সেই টাকা শেষ হয়ে গেলে পেটি ক্যাশিয়ার মেন ক্যাশিয়ারকে ইনফর্ম করে যে তার টাকা শেষ হয়ে গেছে। তাহলে তারপরে মেন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে আবার কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে থাকে। অর্থাৎ যে টাকা দেয় মেন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে, সেই টাকা শেষ হয়ে গেলে মেন ক্যাশিয়ারকে ইনফর্ম করা হলে তারপর মেন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে আবার কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দেয়। এই সিস্টেমটাকে বলা হয় ওপেন সিস্টেম। অর্থাৎ টাকা শেষ হয়ে গেলে তবেই আবার টাকা দেওয়া হয়। নাম্বার 2-তে কি বলছে, ফিক্সড অ্যাডভান্স সিস্টেম। ফিক্সড অ্যাডভান্স সিস্টেমটা কি? এই পদ্ধতিতে মেন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে সেমভাবে একটা নির্দিষ্ট সময় অন্তর, মানে ধরো প্রতি সপ্তাহে হোক বা প্রতি মাসেই হোক, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে থাকে এবং সেই টাকা শেষ হোক বা না হোক আবার সেই নির্দিষ্ট সময় পর তাকে আবার সেই নির্দিষ্ট পরিমাণ টাকাটাই দিয়ে থাকে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো প্রতি সপ্তাহের শুরুতে একটা মেন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে 500 টাকা করে খরচ করার জন্য দেয়। নেক্সট উইকে সেই টাকা শেষ হলেও বা না হলেও, শেষ হোক বা না হোক, মেন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে আবার 500 টাকা দেবে। এই সিস্টেমটাকে বলা হয় ফিক্সড অ্যাডভান্স সিস্টেম। অর্থাৎ অ্যাডভান্স হিসেবে একটা ফিক্সড অ্যামাউন্টের টাকা প্রত্যেকবারেই দিয়ে থাকে। আমি মান্থলি যদি বলি যে জানুয়ারি মাসের ফার্স্টে পেটি ক্যাশিয়ারকে 1000 টাকা করে খরচ হওয়ার জন্য দিচ্ছে। পুরো জানুয়ারি মাসে সে হয়তো 700 টাকা খরচ করেছে, বাকি 300 টাকা কিন্তু তার হাতে এখনও আছে। সেক্ষেত্রেও ফিক্সড অ্যাডভান্স সিস্টেমে ফেব্রুয়ারি মাসের 1 তারিখেও মেন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে ওই 1000 টাকাই দেবে। তখন পেটি ক্যাশিয়ার ফেব্রুয়ারি মাসের শুরুতে 1300 টাকা নিয়ে তার খরচ শুরু করবে। তাহলে এইভাবে একটা ফিক্সড অ্যামাউন্টের টাকা যদি প্রত্যেক সপ্তাহের শুরুতে বা প্রত্যেক মাসের শুরুতে পায়, সেটাকে বলা হয় ফিক্সড অ্যাডভান্স সিস্টেম। আর নাম্বার 3, ইমপ্রেস সিস্টেম। এই কোশ্চেনটাই তোমাদের 1 মার্কসের কোশ্চেনে বা শর্ট নোটস হিসেবে অনেক সময় আসে যে হোয়াট ইজ ইমপ্রেসড সিস্টেম।
তো এটা আগে আমরা ডেফিনেশনটা দেখে নেব, তারপর আমরা কনসেপ্টটা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নেব। দেখো কি বলেছে ডেফিনেশনটা। ইমপ্রেস সিস্টেম ইজ আ সিস্টেম অফ কন্ট্রোলিং পেটি ক্যাশ। আন্ডার দিস সিস্টেম a fixed sum is allocated as sufficient to meet petty cash expenditure for an agreed period of time. সেম ভাবে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেটি ক্যাশ এক্সপেন্ডিচারগুলো করার জন্য পেটি ক্যাশিয়ারকে একটা নির্দিষ্ট সময় অন্তর দিয়ে থাকে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য এগ্রিড পিরিয়ড, সেই নির্দিষ্ট সময়ের শেষে দ্য পেটি ক্যাশিয়ার সাবমিটস দ্য অ্যাকাউন্ট অফ দ্য অ্যামাউন্ট স্পেন্ট বাই হিম। তা সে কতটা পরিমাণ টাকা খরচ করেছে সেটা সাবমিট করে, এবং তারপরে যতটা পরিমাণ টাকা তার হাতে আছে সেইটা বাদ দিয়ে বাকি টাকাটা তাকে দেওয়া হয়ে থাকে। তাহলে একটা নির্দিষ্ট সময়ের শুরুতে সব সময় পেটি ক্যাশিয়ারের হাতে একটা ফিক্সড অ্যামাউন্টের টাকাই থাকে। এই সিস্টেমটাকে বলা হয় ইমপ্রেস সিস্টেম। বাংলা ডেফিনেশনটা দেখি। যে পদ্ধতিতে কোনো নির্দিষ্ট সময়কালের সম্ভাব্য খুচরো প্রদানগুলি অনুমান করার পর সেই পরিমাণ অর্থ খুচরো খাজাঞ্চি মানে পেটি ক্যাশিয়ারকে প্রদান করা হয়, এবং প্রতি সময়কালের শেষে খুচরো খাজাঞ্চির দ্বারা প্রস্তুত খুচরো খরচের বিবরণীর ভিত্তিতে পুনরায় পরের সময়কালের জন্য অর্থ প্রদান করা হয়, তাকে অগ্রদত্ত পদ্ধতি বলে। আমরা একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝি তাহলে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে, কারণ ডেফিনেশনটা থেকে হয়তো ক্লিয়ার হলো না, কিন্তু আমরা যদি এক্সাম্পলটা বলি তাহলে আমাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হবে। দেখো, ধরো আমি বললাম অন 1/1/2019 1 জানুয়ারি 2019 ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে 500 টাকা দিয়েছে। পুরো জানুয়ারি মাস ধরে অ্যামাউন্ট স্পেন্ট বাই হিম অন জানুয়ারি, অর্থাৎ পেটি ক্যাশিয়ার পুরো জানুয়ারি মাস ধরে 480 টাকা খরচ করেছে। তাহলে জানুয়ারি মাসের শেষে অর্থাৎ 31/1 পেটি ক্যাশিয়ারের কাছে হাতে কত টাকা রইল? 20 টাকা রয়ে গেল। এবার নেক্সট মান্থে অর্থাৎ অন 1/2/2019 ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে কতটা দেবে? যতটা সে খরচ করেছে ঠিক ততটা অ্যামাউন্টই তাকে দেবে, অর্থাৎ যে ব্যালেন্সটা তার হাতে রয়ে গেছে সেটা বাদ দিয়ে বাকি অ্যামাউন্টটাই কিন্তু ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে দেবে। তাহলে এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখে পেটি ক্যাশিয়ারের হাতে কত টাকা রইল? 500 টাকা, যা জানুয়ারি মাসের 1 তারিখেও ছিল। এবার ধরো সারা ফেব্রুয়ারি মাস জুড়ে পেটি ক্যাশিয়ার 350 টাকা পেটি এক্সপেন্সেস করেছে। অ্যামাউন্ট স্পেন্ট বাই হিম অন ফেব্রুয়ারি 350। তাহলে ফেব্রুয়ারি মাসের শেষে 28/2/19 পেটি ক্যাশিয়ারের হাতে কত টাকা রয়ে যাবে? 150 টাকা। তখন মার্চ মাসের শুরুতে আবার ক্যাশিয়ার যখন পেটি ক্যাশিয়ারকে টাকা দেবে তখন কত টাকা দেবে? যতটা সে খরচ করেছে, বা আমরা বলতে পারি যতটা ব্যালেন্স তার হাতে আছে সেটা বাদ দিয়ে বাকিটা, অর্থাৎ 350 দেবে। তাহলে সেক্ষেত্রে মার্চ মাসের 1 তারিখেও পেটি ক্যাশিয়ারের হাতে 500 টাকাই থাকবে। এইভাবে প্রত্যেক মাসের শুরুতে পেটি ক্যাশিয়ারের হাতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা থাকবে। যেমন দেখো, জানুয়ারি মাসের প্রথমেও 500, ফেব্রুয়ারি মাসের ফার্স্টেও 1 তারিখে 500 এবং মার্চের 1 তারিখেও 500। সেক্ষেত্রে এপ্রিল মে জুন সবের ক্ষেত্রেই তার হাতে 500ই থাকবে, অর্থাৎ যতটা ক্যাশ সে খরচ করতে পেরেছে সেই পরিমাণ টাকায় পেটি ক্যাশিয়ারকে দেওয়া হবে। এই সিস্টেমটাকে বলা হয় ইমপ্রেসড সিস্টেম। যদি 1 মার্কসের কোশ্চেন আসে তাহলে অবশ্যই তোমরা শুধু ডেফিনেশনটা লিখলেই হবে, কিন্তু যদি শর্ট নোটস হিসেবে আসে তাহলে এরকম কোনো এক্সাম্পল দিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে হবে। তাহলে এই 3টে সিস্টেম আমরা দেখে নিলাম। আর লাস্ট যেটা বলবো, রুলস অফ রেকর্ডিং পেটি ক্যাশ বুক। কিভাবে রেকর্ড করা হয়? দুটো ওয়ে আছে, সিম্পল পেটি ক্যাশ বুক আর অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুক। সিম্পল পেটি ক্যাশ বুকের মতনই সেম, অর্থাৎ ডেবিট আর ক্রেডিট দিক থাকে। ডেবিট দিকে শুধুমাত্র রিসিপ্ট লেখা হয় এবং সেটা অবশ্যই
শুধুমাত্র মেন ক্যাশিয়ারের থেকে যে অ্যামাউন্টের টাকাটা পাচ্ছে শুধু সেটাই, এবং ডান দিকে অর্থাৎ ক্রেডিট সাইডে আমাদের সমস্ত পেটি ক্যাশ এক্সপেন্ডিচারগুলো লেখা হয়। আর অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুক হচ্ছে যখন আমরা এক্সপেন্ডিচারগুলো ক্রেডিট সাইডে লিখব, সেখানে অ্যানালিসিস করে লিখব, মানে প্রত্যেকটা খরচের জন্য আমরা আলাদা আলাদা কালাম করে রেকর্ড করব, সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুক। নেক্সট ডেতে আমরা সিম্পল পেটি ক্যাশ বুক আর অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুক নিয়ে কিছু প্রবলেম, মানে দুটো প্রবলেম দেখে নেব।